ইদানিং লি সাহেব খুব চাপের মধ্যে আছেন, কারণ তার স্ত্রী গর্ভবতী, তাই তাদের মাঝে এখন ঘনিষ্ঠ হওয়ার সুযোগ নেই। ঠিক এই সময়েই তার জীবনে এক সুন্দরী আর আবেদনময়ী নারীর দেখা মেলে। লি সাহেব ভেবেছিলেন এই নারীকে পটাতে অনেক টাকা খরচ হবে, কিন্তু উল্টো সেই নারী তার কল্পনার চেয়েও বেশি আগ্রহী হয়ে ওঠেন। এরপর ওই নারী লি সাহেবকে এমন একটা কথা বলেন যে তিনি বেশ বিপাকে পড়ে যান। বাড়ি না ফিরলে তো মিথ্যে বলতে হবে, কিন্তু এই ধরনের প্রলোভন কে আর ফেরাতে পারে বলুন। এদিকে লি সাহেব যখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন, তখনই ওই নারী বিছানা ছেড়ে উঠে পড়ে। সে জানায় তার বান্ধবীর বাবা হঠাৎ মারা গেছেন, তাই তাকে এখনই শহরে ফিরতে হবে। এখন গভীর রাত, তাদের এই থাকার জায়গাটি তো একদম জনমানবহীন এলাকায়। এখানে কোনো অনলাইন রাইড শেয়ারিং গাড়ি পাওয়া অসম্ভব। লি সাহেব যদিও নেশার ঘোরে আছেন, তবু কোনো উপায় না দেখে তিনি রিস্ক নিয়ে তার BMW X5 গাড়িটি নিয়ে অন্ধকার পাহাড়ি রাস্তার দিকে রওনা দেন। এদিকে গাড়ির পাশের সিটে বসে থাকা ওই নারী লি সাহেবকে জাগিয়ে রাখার জন্য হঠাৎ করেই তার দিকে ঝাঁপিয়ে পড়ে আদর করতে শুরু করে। আর এই আদর করতে গিয়েই বিপদটা ঘটে গেল। রাস্তা পার হওয়ার সময় এক দুর্ভাগ্যবশত পথচারীকে তাদের গাড়ি সজোরে ধাক্কা দেয় এবং সেই লোক প্রায় 40 মিটার দূরে গিয়ে ছিটকে পড়ে। লি সাহেব কাঁপতে কাঁপতে গাড়ি থেকে নেমে দেখেন কি হয়েছে, কিন্তু অবাক করা বিষয় হলো ধাক্কা খাওয়া লোকটির কোনো নড়াচড়া নেই। সে যেন একদম শান্ত হয়ে আছে, এমনকি তার মধ্যে কোনো রাগের চিহ্ন পর্যন্ত নেই। আপনাদের একটা অজানা তথ্য দিই, কোরিয়াতে গাড়ি দুর্ঘটনায় কাউকে মেলে ফেললে কিন্তু জেল খাটতে হয়। তাই যখন ওই নারী পুলিশ ডাকার কথা বলল, লি সাহেব তখন শক্তভাবে মানা করে দিলেন, কারণ নিজেকে সঁপে দিয়ে শাস্তি কমালেও মিডিয়াতে খবরটা ছড়িয়ে পড়লে তার কেরিয়ার আর সংসার সব তছনছ হয়ে যাবে। নিজের অপরাধ লুকোনোর জন্য এখন লি সাহেব সব দোষ ওই নারীর ঘাড়ে চাপাতে শুরু করলেন। তিনি বলতে লাগলেন, আমি তো আসতে চাইনি, তুমিই তো জোর করলে। আমি মদ্যপ ছিলাম, তুমিই তো আমাকে গাড়ি চালাতে বললে। সব কিছুর জন্য তুমিই দায়ী। দুজনে যখন ঝগড়া করছেন, তখনই দূরে হেডলাইটের আলো দেখা গেল। লি সাহেব দ্রুত সেই লাশটা টেনে হিঁচড়ে তার BMW গাড়ির অন্য পাশে লুকিয়ে ফেললেন। নতুন আসা হিউন্ডাই গাড়ির চালক এসে ব্রেক কষে থামল এবং কৌতূহল নিয়ে দেখতে লাগলো কি হয়েছে। সে জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাই? লি সাহেব ভয় পেয়ে দ্রুত বলতে লাগলেন, না না, ভুল দেখছেন, আমি BMW চালাচ্ছি, শুধু গার্ড রেলে ধাক্কা লেগেছে, কোনো মানুষ চাপা পড়েনি। ড্রাইভার হেসে বলল, ঠিকই বলেছেন, এখন আর কে BMW কেনে? সেই ঝামেলা মেটাতে মেটাতে লি সাহেবের জান শেষ। এরপর তিনি গাড়ি নিয়ে এমন এক জায়গায় গেলেন যেখানে কাক পক্ষীও ঢোকে না। সেখানে লাশটা পুঁতে ফেলা নিশ্চিত, কিন্তু যেই না পরের মুহূর্ত অমনি অন্ধকারের ভিতর থেকে একটি কালো ছায়া বিদ্যুৎ গতিতে বেরিয়ে এলো। মানে ঘটনাটি একজন প্রত্যক্ষদর্শী দেখে ফেলেছে। সেই প্রত্যক্ষদর্শী একটি সাইকেলে চড়ে এমনভাবে প্যাডেল মারছিল যেন মনে হচ্ছিল চাকা থেকে আগুন বেরুচ্ছে। লি সাহেব বুঝলেন, একে যদি ছেড়ে দেওয়া হয় তবে তিনি শেষ। এই চিন্তা করে লি সাহেব পাগলের মতো দৌড়ে গিয়ে এক ধাক্কায় জানতে ধরলেন। ওই নারী তো পুরো অবাক। মাত্র 10 মিনিটের মধ্যে লি সাহেব দুজনকে শেষ করে দিলেন। ভাগ্যিস BMW গাড়ির পেছনের ডিকিটা অনেক বড়, অনায়াসেই দুই পূর্ণবয়স্ক মানুষের লাশ রাখা যায়। এরপর লি সাহেব গাড়ি চালিয়ে নিয়ে এলেন চুলসান নামের এক পর্যটন এলাকায়। এদিকে অজ্ঞান হয়ে যাওয়া সেই প্রত্যক্ষদর্শী তখন জ্ঞান ফিরে পেয়েছে। সে ফোন বের করে ফ্ল্যাশ জ্বালালো এবং নিজের পাশে লাশ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে দিল। লি সাহেব রাগে গজগজ করতে করতে গল্ফ স্টিক বের করে ওই প্রত্যক্ষদর্শীর উপর ঝাঁপিয়ে পড়লেন। তিনি বলতে লাগলেন, তোকে কে বলেছিল রাতে না ঘুমিয়ে সাইকেল চালাতে? দে দৌড় এখন। প্রত্যক্ষদর্শী কোনো মতে বাঁচার জন্য অনুনয় বিনয় করে বলল, আমার নাম লাও পার্ক বা পার্ক সাহেব, আমাকে মারবেন না, আমি কথা দিচ্ছি আমি কিছুই দেখিনি। এমন মিথ্যে কথা কি আর কেউ বিশ্বাস করে? তবে লি সাহেব বুদ্ধি খাটিয়ে তাকে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিতে বললেন। তিনি তাকে মুখ বন্ধ রাখার টাকা হিসেবে 1 কোটি ওন পাঠিয়ে দিলেন। এরপর তিনি পার্ক সাহেবকে গাড়ি থেকে নামিয়ে লাশ কাঁধে নিয়ে কয়েকশো মিটার দূরে একটি গর্ত খুঁড়তে বললেন। এতে লাভ হলো, পার্ক সাহেব টাকাও পেল এবং লাশ লুকোনোর অপরাধে তিনিও একজন সহযোগী হয়ে গেলেন। এবার লি সাহেব নিশ্চিন্ত হলেন। মাটি ভরাট শেষ করে তারা সবাই গাড়ি করে বাড়ি ফিরলেন। শোল শহরে পৌঁছতে পৌঁছতে সকাল হয়ে গেছে। লি সাহেব ওই নারীকে বিদায় দিয়ে বললেন, কয়েকদিন যেন যোগাযোগ না করে। কিন্তু ফিরে দেখেন পার্ক সাহেব এখনো দাঁড়িয়ে আছে, কারণ লোকটির মনে হচ্ছে 1 কোটি ওন কম হয়েছে। সে আরও 2 কোটি টাকা দাবি করছে। বাধ্য হয়ে লি সাহেব আরও টাকা পাঠিয়ে দিলেন। এভাবে তার অ্যাকাউন্টে এখন মাত্র 30 লাখ ওন বাকি আছে, যা দিয়ে এখন তার সংসার চালানো দায়। তার উপর হাতে বড় একটা আঘাতও লেগেছে। সব মিলিয়ে লি সাহেব এখন প্রচণ্ড যন্ত্রণায় পাগল প্রায়। সবকিছু একদম নিখুঁত করার জন্য তাকে গাড়িটাও ঠিক করাতে হবে। সার্ভিস সেন্টার থেকে তাকে 48 লাখ ওনের একটা বিল ধরিয়ে দেওয়া হলো। সব মিলিয়ে লি সাহেবের অবস্থা এখন শোচনীয়। তিনি খুচরো কয়েন দিয়ে বাসে করে কোনো মতে তার ক্লিনিকে পৌঁছলেন, কিন্তু তিনি জানতেন না যে কয়েকশো মিটার দূর থেকে সেই হিউন্ডাই গাড়ির ড্রাইভার ক্যামেরা দিয়ে সব কর্মকাণ্ড রেকর্ড করে ফেলেছে। লি সাহেব ক্লিনিকে নিজের রুমে ফিরে ব্যথার জায়গায় অ্যালকোহল পরিষ্কার করছিলেন। তিনি ওই নারীকে ফোন করে বললেন গাড়ির মেরামতের টাকাটা আগে দিতে। লি সাহেবের ধারণা ছিল টাকার বিনিময়ে বিপদটা মিটে যাবে, কিন্তু তার ধারণা ভুল ছিল।
পার্ক সাহেব প্রেতের মতো আবার দরজায় হাজির হলো। সে লি সাহেবকে নিজের স্থায়ী আয়ের উৎস বানিয়ে ফেলেছে। পার্ক সাহেব এবার আরও 3 কোটি টাকা দাবি করল। লি সাহেব রাগলেও কিছু বলার সাহস পেলেন না, শুধু বললেন আরও সময় দিতে। ওই অশুভ শক্তিকে কোনো মতে বিদায় দিয়ে লি সাহেব রাগে অফিসের জিনিসপত্র সব ভেঙে ফেললেন। পরে সার্ভিস সেন্টার থেকে গাড়ি নিতে গিয়ে লি সাহেবকে আবার মিথ্যে বলতে হলো যে তিনি নাকি রাস্তায় বনো শুকর বা অদ্ভুত কোনো প্রাণীকে ধাক্কা মারেন, কোনো মানুষ নয়। সার্ভিস সেন্টারের কর্মীর কথা শুনে লি সাহেবের মাথায় নতুন আইডিয়া এলো। 아니 그게 아니라 이 본인 쪽은 움푹 들어갔는데 তিনি পাগলের মতো ফিরে গিয়ে ডাস্টবিন ঘাঁটতে শুরু করলেন। সেখান থেকে খুঁজে পেলেন ড্যাশ ক্যামেরার সেই মেমোরি কার্ড। এরপর কম্পিউটারে ভিডিওগুলো একটা একটা করে প্লে করতে লাগলেন। তখনই ধরা পড়ল আসল রহস্য। তিনি কাউকে চাপা দেননি, সেই ব্যক্তিটি উপর থেকে নিচে পড়েছে। তাই তো সেই সেতুর পাশেই একটা ওভারব্রিজ ছিল। লি সাহেব পরের ভিডিওগুলো জুম করে দেখলেন, তার শরীর শিউরে উঠল। লাশ সরানোর সময় যে মুখটা দেখা যাচ্ছিল সে তো পার্ক সাহেব। নিজেকে বোকা বানানো হয়েছে বুঝতে পেরে লি সাহেব ওই নারীকে ফোন করে এই সুখবর জানালেন। নারী তাকে বুদ্ধি দিল, মানুষ না মারলেও পুলিশে যাওয়া যাবে না, কারণ তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়েছেন এবং লাশ লুকিয়েছেন। লি সাহেব এবার একটু স্বাভাবিক বুদ্ধিতে ভাবলেন, না, পুলিশে যেতেই হবে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর শাস্তি হয়তো জরিমানা হবে, কিন্তু একজন খুনিকে ধরিয়ে দিলে বরং তার শাস্তি কম হবে। ওই নারী লি সাহেবের জেদের কাছে হেরে গিয়ে পুলিশ স্টেশনে সাক্ষী দেওয়ার কথা মেনে নিলেন। লি সাহেব তাকে গাড়িতে উঠতে বললেন, কিন্তু নারীটি উঠল না। সে বলল তার ট্রমা হচ্ছে। লি সাহেব বিরক্ত হয়ে বিড়বিড় করতে করতে মিনি গাড়িতে উঠলেন, কিন্তু গাড়িতে বসেই নারীটি হঠাৎ রূপ পাল্টে গেল। সে চিৎকার করে বলতে লাগলো, তুমি কি একটু চুপ করতে পারো? আমার সাথে এই যে মদ্যপ অবস্থায় আগুলি শহরে আসা, তোমার মতো লোকের সাথে সময় কাটানো, এসবের কি কোনো মানে আছে? এই কথাগুলো লি সাহেবের মনে দারুণ আঘাত করল। তিনি ভাবলেন এখনই এই স্বার্থপর মহিলাকে মেরে ফেলবেন। 딴 새끼랑 놀고 싶겠냐? কিন্তু ঠিক সেই মুহূর্তে অন্ধকার থেকে এক টাক মাথাওয়ালা লোক বেরিয়ে এলো এবং পেছনের সিটে এসে বসলো। সেই লোকটি হলো পার্ক সাহেব। মানে এই নারী আর এই পার্ক সাহেব মিলে একটা চক্র চালাচ্ছে। এরা এভাবে ধনী এবং লম্পট লোকদের ফাঁদে ফেলে সর্বস্ব লুটে নেয়। তারা দুজনে খুব আনন্দ করে আলোচনা করছিল যে লি সাহেবকে কিভাবে শেষ করবে, অথচ তারা খেয়ালই করল না যে তাদের পেছনে কেউ একজন সব নজর রাখছে। নারীটি প্রস্তাব দিল তাদের গ্রামের দিকে একটা পরিত্যক্ত ভবনে নিয়ে গিয়ে খুন করে পুঁতে ফেলতে। দক্ষিণ কোরিয়া দেশটা ছোট, তাই তারা 1 ঘন্টার মধ্যেই সেই নির্মাণাধীন ভবনের সামনে পৌঁছে গেল। তারা একটা বড় গর্ত খুঁড়ল। খুঁড়তে খুঁড়তে ওই নারী পার্ক সাহেবের সাথে হাসাহাসি করছিল আর লি সাহেবকে অপমান করছিল যে এমন গাধা টাইপের লোক সে আগে কখনো দেখেনি। এদিকে লি সাহেব ওষুধের নেশা থেকে জেগে উঠেছেন। তিনি ভাবলেন কোনো মতে গাড়িতে গিয়ে পালিয়ে যাবেন, কিন্তু নিজের সম্পর্কে ওই নারীর কটু কথাগুলো শুনে তার মাথায় রক্ত উঠে গেল। তিনি গাড়িতে উঠে গিয়ার লাগিয়ে ফুল স্পিডে গাড়ি চালিয়ে দিলেন, আর এই শব্দ শুনেই নারীটি দৌড়াতে চেষ্টা করল। এভাবে লি সাহেব তার সব ক্ষোভ ঝেড়ে ফেললেন। এখন লি সাহেব নিজের মতো করে গালিগালাজ করে হালকা হয়েছেন ঠিকই, কিন্তু ভুলে গেছেন যে পার্ক সাহেব এখনও গর্তের ভেতরেই আছে। যদিও পার্ক সাহেব আর ওই মহিলার মাঝে তেমন কোনো গভীর ভালোবাসা ছিল না, কিন্তু তারা তো ব্যবসায়িক পার্টনার। এখন এই প্রতিশোধ তাকে নিতেই হবে। অশুভ শক্তির জয় হোক। এরপর সেই মহিলাকে সরিয়ে লি সাহেব লাশের করে ফেলেন। ইঞ্জিনের হুডের ওপর পড়ে থাকা সেই মহিলার মৃত্যু এই ট্র্যাজেডির মূল উৎস। তার নাম ছিল ইউজি বা ইউজি। 20 বছর আগে স্কুলের পরিচিত এক বখাটে মেয়ে ছিল। তখন স্কুল ম্যাগাজিনের জন্য তাকে মডেল হওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে ছাত্র সংসদের ছেলেরা আরও সুন্দরী ইয়ান মেইকে বেছে নেয়। রাগে জ্বলতে থাকা ইউজি তখন স্থানীয় এক বড় ভাইয়ের সাহায্য চায় ইয়ান মেইকে শিক্ষা দেওয়ার জন্য। ওই বড় ভাই জেল থেকে সবে বেরিয়েছে, তাই ঝামেলায় না জড়িয়ে সে এক শয়তানি বুদ্ধির পরামর্শ দিল। ইউজি সেটা লুফে নিল এবং 3 হলুদ চুলওয়ালা গুন্ডাকে ভাড়া করে মাস্ক পরিয়ে ইয়ান মেইকে অপহরণ করে নিজেদের রাগ মেটালো। 20 বছর পর 2025 সালে এসে ইউজি প্লাস্টিক সার্জারি করে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। সে তার মিনি গাড়ি নিয়ে মা জাতুন কারাগারে যায়, কারণ সে আজকে যাকে রিসিভ করতে এসেছে সে আর কেউ নয়, সেই প্রাক্তন বড় ভাই পার্ক সাহেব। এই অপরাধ চক্রে আরও একজন ছিল, যার নাম লংগে। সেই ইয়ান বিয়ান থেকে আসা এক চাইনিজ। পার্ক সাহেবের মনে হয়েছিল এই লোকটির মধ্যে দারুণ নিষ্ঠুরতা আছে, তাই জেল থেকে বেরোনোর আগে সে লংগেকে নিজের নম্বর দিয়ে রাখে। জেল থেকে বেরিয়ে পার্ক সাহেব যখন ইউজিকে দেখল, তখন তারা দুজনেই অপরাধের জগতে পারদর্শী হওয়ার কারণে দ্রুত মিলেমিশে একাকার হয়ে গেল। তারা সবাই মিলে স্যানিয়াটিয়াও বা ব্ল্যাকমেইলিংয়ের ব্যবসা শুরু করল। সাইক্লিং কমিউনিটিতে অনেক সময় নারী পুরুষের সম্পর্ক নিয়ে নোংরা ঘটনা ঘটে, আর ইউজি সেই সুযোগটাই নিত। সে সুন্দরী সাইক্লিস্ট সেজে কোনো বড়লোকের ছেলেকে ফাঁদে ফেলত। এরপরের দৃশ্য তো আপনারা জানেনই। পার্ক সাহেব স্বামী সেজে হঠাৎ হাজির হতো আর সেই বড়লোকের কাছ থেকে কয়েক মিলিয়ন ওয়ান জরিমানা আদায় করত।
শুধু টাকা দিয়ে কি হয়, পার্ক সাহেব তার ফোন কেড়ে নিয়ে ব্যাংক থেকে লোনও নিত। মুহূর্তেই 1.5 কোটি ওয়ান তাদের পকেটে চলে আসত। এর পরের টার্গেট ছিল এক বড় কোম্পানির চেয়ারম্যান। ইউজি সেই বুড়ো চেয়ারম্যানকে দারুণভাবে পটিয়ে ফেলে, আর পরের দিন পার্ক সাহেব গিয়ে চেয়ারম্যানকে কিছু আপত্তিকর ছবি দেখিয়ে ভয় দেখালো। চেয়ারম্যান সাহেবও খুব চতুর, তিনি নিজের সম্মান বাঁচাতে 5 কোটি ওয়ান দিয়ে দিলেন। এরপর ইউজি তৃতীয় টার্গেট হিসেবে খুঁজে নিল আমাদের সেই ডাক্তার লি সাহেবকে। ইউজি যখন লি সাহেবের সাথে সময় কাটাচ্ছিল, ঠিক সেই সময় জেল থেকে বেরোনো লংগে পার্ক সাহেবকে ফোন দিল। আসলে আয়ং নামে এক পাষণ্ড তার নিজের বাবা ডংশুকে মেরে ফেলার জন্য লংগেকে ভাড়া দিয়েছে। ডংশুর 5 কোটি ওয়ানের ইন্স্যুরেন্স ছিল। আয়ং কথা দিয়েছিল লংগে যদি গাড়ি দিয়ে ডংশুকে ধাক্কা মেরে দুর্ঘটনা সাজাতে পারে তাহলে তাকে 1.5 কোটি ওয়ান দেবে। কিন্তু লংগে এতটাই গরিব যে তার একটা সাইকেল পর্যন্ত নেই, তাই সে পার্ক সাহেবের গাড়ি ধার চাইল। কথা হলো কাজ শেষে টাকা সমান ভাগে ভাগ হবে। পার্ক সাহেব ভাবল এটা তো মাত্র অ্যাক্সিলারেটরের এক চাপ, কাজটা সে সহজভাবেই নিল। কোরিয়ান হুন্দাই আর শাওমির স্পিড কোথায়? বারবার ধাক্কা দেওয়ার পরেও ডংশু মরল না। ঠিক তখনই ডংশুর জন্য কেক নিয়ে আসা ধর্মপ্রাণ নারী মেই ই সব দেখে চিৎকার দিয়ে দৌড়ে পালালেন। লংগে তাকে অনেক দূর ধাওয়া করেও পেল না। এরপর তারা কোনো মতে ডংশুকে গাড়ির ডিকিতে উঠালো, না হলে মেই ই পুলিশ ডেকে ফেলবে। রাস্তাঘাট না জানা থাকায় লংগে ডংশুকে শ্বাসরোধ করে মেরেই ফেলল। এখন তাদের লাশ ফেলার জায়গা দরকার। ঠিক সেই সময় লি সাহেব ইউজির সাথে সময় কাটানো শেষ করে বসলেন। পরিকল্পনা অনুযায়ী পার্ক সাহেবের তখন রিসর্টে গিয়ে স্বামী সেজে টাকা তোলার কথা। ইউজি তো রেগে আগুন, কারণ পার্ক সাহেব না এলে তার পুরো অভিনয়টাই বৃথা হয়ে যাবে। ঠিক সেই সময় পার্ক সাহেব একটা ছবি দেখে একটা মস্ত বড় টাকা কামানোর ফন্দি আঁকল। 일단 우리 여기서 내가 알아서 처리할게. পার্ক সাহেব লংগেকে ফোন করে বলল, লি সাহেবকে জাগিয়ে বলো তার বান্ধবীর মাতা মারা গেছে, তাকে দ্রুত শহরে ফিরতে হবে, আর শর্ত একটাই, লি সাহেব যেন মদ্যপান অবস্থায় গাড়ি চালায়। লি সাহেবও বাধ্য শিশুর মতো তার কথা শুনল এবং BMW নিয়ে অন্ধকার পাহাড়ি পথে রওনা হলো। ঠিক একই সময়ে পার্ক সাহেব কষ্টশিষ্টে সেই ওভারব্রিজে উঠে ডংশুর লাশটা রেলিংয়ের ওপর রেখে দিল। দূরে গাড়ির আলো দেখে সে মনে মনে বলল, ডংশু ভাই দুঃখিত, তোমাকে আবার মরতে হচ্ছে। এর পরের ঘটনা আপনারা সবাই জানেন। শুধু বলে রাখি, চুলসান পাহাড়ে লাশ পুতলে একটা বন্য কুকুর তা দেখে ফেলেছিল। গর্তটা গভীর না থাকায় পচা গন্ধ বের হচ্ছিল। পরের দিন এক ইউটিউবার সেখানে লাইভ করার সময় দেখল কুকুরটা মাটি খুঁড়ছে। কাছে গিয়ে দেখল মাটির ভিতর থেকে একটা মানুষের মুখ বেরিয়ে আছে। ভয়ে সেই ইউটিউবার তার দামি ক্যামেরা ফেলে পালিয়ে গেল। ডংশু শেষ পর্যন্ত শান্তি পেল, তবে তার জন্য তার ছেলে আয়ংকে ধন্যবাদ দিতেই হয়। এই ছোট শয়তানটার কোনো কাজ ছিল না। ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রায় অনেক টাকা ঋণী হয়ে পড়েছিল। সে ভাবত রাতারাতি ধনী হয়ে ল্যাম্বরগিনি কিনবে, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির কারণে পুরো শেয়ার বাজার ধসে গেল আর আয়ংয়ের সব লস হলো। শিয়ংগে নামের এক ঋণদাতা আয়ংয়ের ওপর টাকা চাওয়ার জন্য চড়োয়া হলো। আয়ং হাঁটুর ওপর ভর দিয়ে জীবন ভিক্ষা চাইল। আপনারা যারা শিয়ংগেকে চেনেন তারা জানেন সে পুলিশ মারতেও ভয় পায় না। আয়ং জ্ঞান ফেরার পর দেখল সে মাংস প্রক্রিয়াজাত কারখানার টেবিলের ওপর শুয়ে আছে আর মুখোশ পরা এক ডাক্তার তার পেট কাটার প্রস্তুতি নিচ্ছে। শিয়ংগের এই ভয় দেখানোর পদ্ধতিটা দেখুন। সে আয়ংয়ের আঙুল দিয়ে ফোন আনলক করে একটি মেসেজ সেট করে দিল, যদি নির্দিষ্ট সময় সে টাকা পরিশোধ করতে না পারে তাহলে। এরপর শিয়ংগে আয়ংকে কোনো ময়লার মতো রাস্তার পাশে ফেলে দিয়ে চলে যায়। বেচারা আয়ং খুঁড়িয়ে খুঁড়িয়ে তার সেই ভাড়ার অ্যাপার্টমেন্টে ফিরে এলো। পরের দিন আয়ং যখন লজিস্টিক কোম্পানিতে তার কাজে গেল, দেখলো এক চাইনিজ কোরিয়ান কর্মীকে তার বস চাকরি থেকে বের করে দিচ্ছে। আর এই লোকটা আর কেউ নয়, সেই লংগে, যে কিছুদিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছে। লংগের মেজাজ ছিল আগের মতোই গরম। সে সাথে সাথে তার বসকে এক ঘুষিতে মাটিতে ফেলে দিল। দুপুরে খাওয়ার সময় আয়ং তার শরীরের ট্যাটুগুলো দেখে ইন্টারনেট ঘেটে দেখল যে লংগে আসলে ইয়ানবিএনের গ্যাংস্টার গ্রুপের লোক। আয়ং যখন এইসব নিয়ে চিন্তাভাবনা করছিল, তখনই সে একটা সুখবর পেল। তার বাবা গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচেছেন। সে খুব ধীরে সুস্থে হাসপাতালে পৌঁছালো। বাবাকে দেখে বুঝলো তার শুধু সামান্য কিছু ছড়ে গেছে। এটা দেখে তার খুব খারাপ লাগলো। মনে মনে ভাবলো, এই বুড়ো শয়তানটার হাড়গুলো এখনো বেশ মজবুত। ওদিকে গাড়ি চালক ড্রাইভার আয়ংকে পাশে ডেকে নিয়ে কিছু টাকা দিয়ে বিষয়টি মিটিয়ে ফেলার প্রস্তাব দিল। আয়ং ড্রাইভারের সেই দামি গাড়িটা দেখেই লোভী চোখে তাকিয়ে রইল। সে গাড়িটা দেখে ভাবলো, এটা তো বড় লোক। আয়ং তখন 5 মিলিয়ন ওন ক্ষতিপূরণ দাবি করে বসলো।
নিজের পকেটে 2 মিলিয়ন নিয়ে বাবাকে দিল মাত্র 3 মিলিয়ন। বুড়ো দংশু সন্দেহ করে জিজ্ঞেস করলো, গাড়িওয়ালা তো বড় লোক, সে এত কম টাকা দিচ্ছে কেন? আয়ং সাথে সাথে রেগে গিয়ে গালি দিয়ে বলল, তুমি কি বোঝো, এরা তো লোন করে দামি গাড়ি চালায়, এদের তো আমার চেয়েও বেশি অভাব। এরপর সে জোর করে বাবার সেই 3 মিলিয়ন ওনও নিজের কাছে নিয়ে নিল। বলল তার খুব জরুরি কাজ আছে। বাবা ছেলের ঝগড়ার সময় হাসপাতালে দংশুর এক বান্ধবী মেয়ে এলেন। আয়ং এটা দেখে মুচকি হাসল, মনে মনে ভাবল, টাকা তো দিচ্ছ না, উল্টো আমাকে সৎ মা খুঁজে দিচ্ছ। তবে এতে আয়ং এর কোনো সমস্যা নেই। আয়ং হাসপাতাল থেকে বেরিয়ে আবার সেই ড্রাইভারের কাছে গেল। ড্রাইভারের কাছে গিয়ে ঘাড় শুকে বলল, আপনি মদ খেয়েছেন তাই না? তাহলে আগের 5 মিলিয়ন হবে না, আপনাকে আরো 3 মিলিয়ন দিতে হবে। ড্রাইভার বুঝে গেল সে এক চরম বাটপাড়ের পাল্লায় পড়েছে। কিছু করার না দেখে মাথা নিচু করে টাকা দিতে রাজি হলো। রাতে আয়ং যখন বাবার রুমে কাপড় নিতে গেল তখন সে পাসওয়ার্ড ভুলে গেল। পরে অনেক চেষ্টার পর ভেতরে ঢুকে তার চোখ ছানা বড়া হয়ে গেল। প্রথমে পেল তার বাবার সেই দামি গোল্ডেন রোলেক্স ঘড়ি, দ্বিতীয়ত পেল ড্রয়ারে রাখা বাবার সারা জীবনের সঞ্চয়, কয়েক মিলিয়ন ওন ক্যাশ, আর সবচেয়ে চমকপ্রদ ছিল বাবার একটা অ্যাক্সিডেন্টাল ডেথ ইন্স্যুরেন্সের কাগজ, যার প্রিমিয়াম ভ্যালু 5 কোটি ওন। এটা দেখেই আয়ং এর মাথায় শয়তানি বুদ্ধি খেলে গেল। যদি নিজের বাপকেই মেরে ফেলা যায় তবে লোন শোধ করার পাশাপাশি বাকি জীবন তো রাজকীয়ভাবে কাটবে। এই চিন্তায় মগ্ন হয়ে আয়ং যখন গলির ভেতর দিয়ে যাচ্ছিল তখন 3 জন গুন্ডা তাকে ঘিরে ধরল। তারা আয়ং এর রোলেক্স ঘড়িটা ছিনিয়ে নিতে চাইল, কিন্তু আয়ং জীবন বাজি রেখে লড়াই করল। গুন্ডারা শেষ পর্যন্ত তাকে নাজেহাল করে রেখে চলে গেল। পরের দিন পুলিশ স্টেশনে জ্ঞান ফেরার পর দংশু খুব চিন্তিত হয়ে পুলিশকে বলল খুনিদের ধরতে, কিন্তু আয়ং তখন অন্য কিছু ভাবছিল। পুলিশের মুখ থেকে সে শুধু একটা কথাই শুনল, গলিটাতে কোনো সিসিটিভি নেই, প্রমাণ পাওয়ার উপায় নেই। এই কথাটা শোনার সাথে সাথে আয়ং এর মাথায় খুনের এক নিখুঁত পরিকল্পনা তৈরি হয়ে গেল। প্রথমেই সে কোরিয়ান অধ্যুষিত ডাম্পিং ইয়ার্ডে গিয়ে টাকার অভাবে থাকা লংগেকে খুঁজে বের করল। সে লংগেকে বলল ইন্স্যুরেন্সের টাকা 5 কোটি, সেখান থেকে 30% তাকে দেবে। এরপর সে তাদের এই কথোপকথনের একটা অডিও রেকর্ড করে লংগের হাতে ধরিয়ে দিল, যাতে দুজনেই একে অপরের অপরাধের অংশীদার হয়ে যায় আর কেউ কারো সাথে বিশ্বাসঘাতকতা না করতে পারে। আয়ং জানত না যে লংগে পরে এই কাজে পার্ক সাহেবকেও যুক্ত করেছে। তারা খাবার দোকানের বাইরে দাঁড়িয়ে আয়ংকে দেখিয়ে বলেছিল, ওই যে ভিডিও দেখছে ওটাই সেই আয়ং। পার্ক সাহেব তো খুব চতুর, সে বুঝল লংগেকে আয়ং বোকা বানিয়েছে। 5 কোটি ওন মানে মাত্র 10 লাখ RMB। এত সস্তা জীবন বীমা কে কেনে? পরের দিন সকালে আয়ং যখন লি সাহেবের ক্লিনিকে ফিজিওথেরাপি নিতে গেল, লংগে পেছন থেকে তাকে ধরে ফেলল। সরাসরি বলল, 5 কোটি বলে আমাকে ঠকাচ্ছিস কেন? এরপর আয়ং বাধ্য হয়ে পারিশ্রমিক 1.5 কোটি ওন করতে রাজি হলো। হত্যার দিন রাতে আয়ং নিজের কোনো অপরাধ নেই তা প্রমাণ করার জন্য এক নাটক শুরু করলো। সে তার সহকর্মীদের সাথে কাওরো বা বারবিকিউ পার্টি করলো এবং অনেক মাতাল হলো, কিন্তু সহকর্মীরা পরে চলে গেল। কোনো উপায় না দেখে আয়ং একা একা নাইট ক্লাবে গেল এবং রাত কাটালো। যাওয়ার সময় বারবার মেয়েদের মনে করিয়ে দিল যেন সবাই মনে রাখে সে কোথায় ছিল। শুধু তাই নয়, সে একটা 24 ঘন্টা খোলা বার্গারের দোকানে গিয়ে কর্মচারীর দিকে তাকিয়ে হাসি খুশি ভাব নিয়ে কিছুক্ষণ থাকলো, যাতে সবাই তাকে মনে রাখে। এমনকি সে তার প্রিয় মুভি রিক্যাপ ভিডিওগুলো দেখে লাইক আর শেয়ারও করলো, যাতে ফোনের রেকর্ড থাকে। একই সময়ে লংগে তার কাজটা সেরে ফেলল। পরের দিন সকালে আয়ং দোকান থেকে বেরিয়ে সোজা কাজে গেল। দুপুরে লাঞ্চের সময় পুলিশের ফোন পেয়ে সে হাসপাতালে গেল লাশ শনাক্ত করতে। সেখানে আয়ং টয়লেটে গিয়ে একটু কাঁদনাকাটির অনুশীলন করে নিল। এরপর মর্গে গিয়ে তার জীবনের সেরা অভিনয়ের প্রদর্শন করল। তার কান্না দেখে পুলিশও কেঁদে ফেলল যে এত ভালো সন্তান এখনকার যুগে দেখা যায় না। পুলিশ আয়ংকে সহানুভূতি দেখিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল, মেই নামে এক নারী সবকিছু দেখেছে। ড্রাইভার লাশ ফেলে দেওয়ার সময় পাল্টি খেয়েছিল আর শ্বাস আছে কিনা চেক করেছিল। এই শুনে তো আয়ং এর জান শেষ। সে পুলিশকে বলতে গেল, এতে কি এটা দুর্ঘটনা হয় না? পুলিশ মাথা নেড়ে বলল, যদি বাবা গাড়ির নিচে চাপা পড়তো তবে দুর্ঘটনা হতো, কিন্তু পুলিশ তো খবর পেয়েছে দংশু চুলসান পাহাড়ের মাটির নিচে আছে। পুলিশ চলে যাওয়ার পর আভে নামে নতুন পুলিশ এলো, যে আয়ং এর অ্যালিবাই চেক করতে এসেছে। সে নাইট ক্লাব এবং বার্গারের দোকানে গিয়ে সব তথ্য নিল। বার্গারের কর্মচারী আয়ংকে দেখেই চিনে ফেলল। এই সবকিছু আভেকে সন্দেহজনক করে তুলল। এদিকে আয়ং ইন্স্যুরেন্স অফিসে গেল টাকা তুলতে, কিন্তু অফিসের ম্যানেজার আর কেউ নয়, সেই ড্রাইভার। ম্যানেজার আয়ং এর উপর প্রতিশোধ নিতে সব নিয়ম দেখিয়ে ইন্স্যুরেন্স দাবি নাকচ করে দিল। এদিকে আয়ং এর লোন শোধ করার দিন মাত্র 16 দিন। লোন শোধ তো দূরের কথা, বাবার সৎকারের খরচও নেই। সবচেয়ে বড় ঝামেলা হলো লংগে ফিউনারেল হোমে এসে হাজির হলো তার ভাগের টাকা চাইতে। ঝগড়ার এক পর্যায়ে লংগে তাকে মারতে গেল।
真他妈畜生！ আবে দূর থেকে এগুলো দেখে ফেলায় সে সত্যটা আঁচ করতে পারল। আবে একটা বোকা সাহসী পুলিশের মতো একা একা তাদের পিছু নিল এবং ছাদে গিয়ে তাদের হাতে নাতে ধরার চেষ্টা করল। লংগে বিপদের আভাস পেয়ে আবেকে আটকে দিল এবং সিগারেট জ্বালানোর অজুহাতে কাছে এসে জিজ্ঞেস করল, মাঝরাতে এখানে কেন ঘুরছো? আবে ঘাবড়ে গিয়ে কোনো মতে বলল, আমি গোসল করতে এসেছি। এরপর সে ভয় কাঁপতে কাঁপতে চলে যাওয়ার চেষ্টা করল। লংয়ে উল্টো ঘুরে আওয়েকে জাপটে ধরে মাথার উপর একটা মাছ ধরার জাল দিয়ে পেঁচিয়ে ফেলল। মাত্র 1 মিনিটের মধ্যেই আওয়ে মারা গেল। আওয়ে পকেট থেকে তার পুলিশ অফিসার কার্ড বের করে পরিচয় নিশ্চিত করতেই লংয়ে তো ভরকে গেল। সে বুঝল মাথার ওপরেই সিসিটিভি ক্যামেরা ছিল এবং তার এই খুনের দৃশ্য একদম পরিষ্কারভাবে রেকর্ড হয়ে গেছে। পালানোর কোনো পথ নেই ভেবে লংয়ে আইয়ংকে শেষবারের মতো হুমকি দিল, আগামীকাল 1.5 কোটি ওন জোগাড় না করলে সবাই একসাথে মারা যাব। আইয়ং ভয় পাওয়ার ভান করে রাজি হলো এবং পরের দিন রাতে পার্কিং লটে টাকা দেওয়ার কথা পাকাপাকি করল। কিন্তু ফোন রাখার পর সে এক পলিমেক থেকে হাতুড়ি বের করল এবং মনে মনে সিদ্ধান্ত নিল, আজ যা হয় দেখা যাবে, শেষ লড়াইটা সে করবেই। লংয়ে মহাখুশিতে পার্ক সাহেবকে জানালো আগামীকালই আইয়ংয়ের ইন্স্যুরেন্সের টাকা পাওয়া যাচ্ছে। এরপর তারা কাজের ভাগ করে নিল। লংয়ের টাকা নিতে যাবে আর পার্ক সাহেব আড়ালে থেকে নজর রাখবে যাতে কোনো ঝামেলা না হয়। ওদিকে আইয়ংয়ের মতো বোকা লোকটা তখনও তার অভিনয়ের প্র্যাকটিস করছিল। সে আগে থেকেই সিটের নিচে হাতুড়ি লুকিয়ে রাখল যাতে দরকার পড়লেই পিটিয়ে দিতে পারে। এরপর সে 1 মিনিটের একটা কাউন্টডাউন সেট করল এবং আওয়াজ করে লংয়েকে প্রলুব্ধ করার ব্যবস্থা করল যাতে সে সুযোগ বুঝে আক্রমণ করতে পারে। লংয়ে গাড়িতে ওঠার পর আইয়ং তার স্বভাবসুলভ ভঙ্গিতে মিথ্যে বলে গেল, ভাই টাকা রেডি আছে, তোমাকে আমাদের গ্রামে নিয়ে গিয়ে টাকা দেব। আইয়ংকে গাড়ি চালিয়ে যেতে দেখে পার্ক সাহেব লি সাহেবের সেই BMW X5 গাড়িটা স্টার্ট দিয়ে আইয়ংয়ের পেছনে ধাওয়া করল। সে জানত না যে কোরিয়ান পুলিশ ইতিমধ্যে আওয়েকে খুনের রহস্য এবং লি সাহেব ও ইউজির লাশ খুঁজে পেয়েছে। এটা তো 3টি খুনের ঘটনা। পুলিশ সিসিটিভি ফুটেজ চেক করে পুরো রাস্তা ব্লক করে দিয়ে গাড়ি তল্লাশি করতে শুরু করল। লংয়ে ভাবল তার আর রক্ষা নেই, কিন্তু সে যখন পুলিশের ওয়ান্টেড লিস্টটা দেখল তখন তার চোখ কপালে উঠল। পুলিশ আসলে পার্ক সাহেবকে খুঁজছে। এই ভুল বোঝাবুঝির কারণে পুলিশ পার্ক সাহেবের BMW গাড়ির ওপর নজর দিল। পার্ক সাহেব ভয়ে জঙ্গলের ভেতরে দৌড়ে পালালো আর পুলিশও তাকে পিছু নিল। এই সুযোগে আইয়ং গাড়ি নিয়ে পালিয়ে গেল এবং একটা পরিত্যক্ত ভবনের সামনে গাড়ি দাঁড় করালো। সে তার আগের পরিকল্পনা অনুযায়ী টাইমার সেট করলো এবং ব্যাগ থেকে টাকা বের করতে গেল, কিন্তু দেখল ভেতরে কোনো টাকা নেই, শুধু কাগজ ভরা। এই ফেউয়াপোত আইয়ং লংয়েকে তো মারতে পারলই না, উল্টো সে নিজেই মার খেতে খেতে অল্পের জন্য বেঁচে গেল। 10 মিনিট পর হাঁপাতে হাঁপাতে পার্ক সাহেব ভবনের ভেতরে এসে লংয়ের সাথে যোগ দিল। লংয়ে আইয়ংকে বাঁধতে বাঁধতে পার্ক সাহেবকে বলল, ভাই টাকাটা পেলেই আমরা দুজন চীনে পালিয়ে যাব, তখন একদম নিরাপদ থাকব। লংয়ের কথা শুনে পার্ক সাহেব ভাবল চীনে পালানো আরও বিপজ্জনক, ওরা তো খুনিদের মেরে ফেলে। এই সুযোগে পার্ক সাহেব আইয়ংয়ের দিকে তাকালো। তাদের উচ্চতা আর গঠন প্রায় এক। মুহূর্তের মধ্যে পার্ক সাহেব তার পালানোর পুরো নীল নকশা তৈরি করে ফেলল। সে এক ঝটকায় একটা ভাঙা কাচের টুকরো দিয়ে লংয়ের ঘাড়ে আঘাত করল। লংয়ে কোনো শব্দ করার সুযোগই পেল না, সাথে সাথে মারা গেল। লংয়েকে শেষ করার পর পার্ক সাহেব তার নিজের পোশাক খুলে আইয়ংয়ের পোশাক পরে নিল, এমনকি রোলেক্স ঘড়িটাও হাতে পরে নিল। আইয়ং তখন অর্ধচেতন অবস্থায় জেগে উঠে নিজের পোশাক পার্ক সাহেবের গায়ে দেখে হতবম্ব হয়ে জিজ্ঞেস করল, ভাই তুমি কে? পার্ক সাহেব হেসে তার চশমা খুলে আইয়ংয়ের চোখে পরিয়ে দিল এবং বলল, এখন নিজেকে বাঁচানোর চেষ্টা করে লাভ নেই, কারণ একটু পর যখন আগুন দেব তখন তুই হবি এই মামলার মূল আসামি। যাওয়ার সময় পার্ক সাহেব একটা জ্বলন্ত মশাল ফেলে দিয়ে গেল যাতে এলিভেটর শ্যাফটে পড়ে থাকা লংয়ের লাশ আর আইয়ং জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। পার্ক সাহেবের পরিকল্পনা ছিল লংয়েকে মেরে ফেলার পর আইয়ং আগুনে পুড়ে অঙ্গার হয়ে যাবে আর সে আইয়ংয়ের পরিচয় নিয়ে পুলিশের চোখে ধুলো দিয়ে কোরিয়া থেকে পালিয়ে যাবে। কিন্তু মানুষের হিসাব আর বিধাতার লিখন যে এক হয় না। পার্ক সাহেব আগুনের ভেতর থেকে বের হওয়ার সময় কাঠের তক্তায় চাপা পড়ে আটকা পড়ল। ওদিকে ক্রমাগত আগুনের উত্তাপ তাকে জীবন্ত দগ্ধ করতে শুরু করলো, যেন তন্দুরি চিকেন পোড়ানো হচ্ছে। যন্ত্রণায় ছটফট করতে করতে সে জ্ঞান হারিয়ে ফেলল। 7 মিনিট পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছল, কিন্তু আগুন নিভিয়ে দেখল এলিভেটর শ্যাফট আর করিডোরের লাশগুলো পুড়ে কয়লা হয়ে গেছে। চেনার কোনো উপায় নেই, শুধু একটা লোক ছিল যে বেঁচে ছিল আর তার আইডি কার্ডে লেখা ছিল আইয়ং। পুলিশ ভুল করে পার্ক সাহেবকেই
আই ইয়ং ভেবে হাসপাতালে পাঠিয়ে দিল। হাসপাতালে সেই আই ইয়ং এর নামের রোগী আসার খবর শুনে ডাক্তার ইয়ান মেয়ের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। 20 বছর আগে এই আই ইয়ংই ইয়ান মেকে ধর্ষণ করেছিল, যা তার জীবনে এক গভীর ক্ষত তৈরি করেছিল। এর পেছনের গল্পে ফিরে যেতে হয়। 2005 সালে 16 বছরের সুন্দরী ইয়ান মেকে ইউজি নামের এক মেয়ে খুব খাতির জমিয়েছিল। ইউজি তাকে এক সুদর্শন ছেলের সাথে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলে ক্যাফেতে নিয়ে যায়। সারাটা দিন তারা খুব ভালো সময় কাটালো। ফেরার পথে তুষার ঝড়ের মধ্যে সেই ছেলেটি ইয়ানমের হাত ধরে। ইয়ানমে খুব লজ্জা পায়, কিন্তু পরের মুহূর্তেই তার জীবনের সবচেয়ে বড় বিপর্যয় নেমে আসে। দুজন মুখোশ পরা লোক তাকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। সেই ছেলেটি বাঁচাতে গিয়ে উল্টো মার খায়। ইয়ানমে যখন ভাঙা ওয়্যারহাউসে জেগে ওঠে, দেখল সেখানে আরও লোক দাঁড়িয়ে আছে এবং তারা তার ওপর পাশবিক অত্যাচার শুরু করে। কয়েকদিন পর পুলিশ খুনিদের ধরে ফেলে। ইয়ানমে একমুখী কাঁচের ভেতর দিয়ে খুনিদের শনাক্ত করতে গিয়ে দেখল সেই ছেলেটিও পুলিশের সাথে আসছে। সে পুলিশকে বাধা দিয়ে বলল, আপনারা ভুল করছেন, ও তো আমার সাথে ছিল, ও তো নিজেও ভিকটিম। পুলিশ হেসে বলল, তুমি যাকে চিনছ সেই আই ইয়ংই এই ধর্ষণের মূল হোতা। সেই ইউজির সহায়তায় আগে থেকেই সব পরিকল্পনা করে রেখেছিল, যাতে সে নিজেই নায়ক সাজতে পারে। এই আই ইয়ং 3 মিনিটের আনন্দের জন্য ইয়ানমের পুরো 20টা বছর নরকে পরিণত করেছিল। তবু ইয়ানমে তার মানবিকতা হারায়নি। সে একজন দক্ষ ডাক্তার হয়েছে। ইদানিং রোগীরা রাগারাগি করলেও সে ধৈর্য হারায় না। ঘটনার দিন রাতে যখন পোড়া রোগী এলো, ডাক্তার ইয়ানমে রোগীর নাম শুনেই কেঁপে উঠল। সে ভাবল, কি ভাগ্য, আমার শত্রু আমার হাতেই এলো। কিন্তু রোগী যদি অন্য কেউ হয়? খুব সাবধানে সে এক ডিটেকটিভ এজেন্সির শরণাপন্ন হল। তাদের প্রধান ছিলেন একজন রিটায়ার্ড পুলিশ। ইয়ানমে আই ইয়ংয়ের পরিচয় নিশ্চিত করতে বলল। ওই এজেন্সি তখন লি সাহেবের পরকীয়া নিয়ে অনুসন্ধান করছিল। তারা লি সাহেবের মৃত্যুর পুরো ঘটনা সিসিটিভিতে রেকর্ড করে ফেলেছিল। ইয়ানমে এজেন্সি থেকে ফেরার সময় তারা তাকে দুটো খবর দিল। লি সাহেব আসলেই পরকীয়া করছিল, আর দ্বিতীয় খবর হলো লি সাহেব খুন হয়েছে। এরপর ডিটেকটিভ প্রধান ইয়ানমের পুলিশ বন্ধু লাউ জিয়াংকে আই ইয়ংয়ের তথ্য বের করতে বলল। পরদিন রিপোর্ট এলো যে আই ইয়ংয়ের সেই খুনি সঙ্গীরা একে একে সবাই মরে গেছে। একজন জেলে আত্মহত্যা করেছে, একজন নেশা করে মারা গেছে। একমাত্র আই ইয়ং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। এই খবর শুনে ইয়ানমের মাথার ভেতরে তখন একটাই চিন্তা কাজ করছিল, কিভাবে অস্ত্রোপচারের ছুতোয় সেই জানোয়ারকে খতম করা যায়। কিন্তু পুলিশের তদন্তে সাহায্য করতে গিয়ে লাও জিয়াংয়ের বারবার আসা যাওয়াতে ইয়ানমের সুযোগ হাতছাড়া হচ্ছিল। পুলিশ পার্ক সাহেব যে আই ইয়ং সেজে আছে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আঙুলের ছাপ নিতে গেলে দেখা গেল পার্ক সাহেবের হাতের 10টি আঙুল আগুনে পুড়ে একদম আপনার কেনা লবণে মাখানো মুরগির পায়ের মতো হয়ে গেছে। কোনো আঙুলের ছাপ অবশিষ্ট নেই। যাই হোক, এখন তো ডিএনএ রিপোর্ট আসা পর্যন্ত 2 দিন অপেক্ষা করা ছাড়া উপায় নেই। কোনো মতে পুলিশকে বিদায় দিয়ে নিজের পরিচয় ফাঁস হওয়ার ভয়ে পার্ক সাহেব কিছু ব্যথানাশক ওষুধ নিয়ে আগাম হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গেল। কিন্তু ইয়ানমে এটা দেখে খুব ভয় পেয়ে গেল। তার মনে হলো আই ইয়ং যদি একবার হাসপাতাল থেকে বেরিয়ে যায়, তাহলে এই বিশাল পৃথিবীতে তাকে আর খুঁজে পাওয়া যাবে না। পার্ক সাহেব যেই মাত্র লিফটে ঢুকলো, ইয়ানমেই সেই দরজা আটকে দিল। পার্ক সাহেব তো কিছু বুঝতে পারছে না, সে তো আর ইয়ানমেইকে চেনে না। বিব্রতকর ব্যাপার হলো সে এখন নিজেই আই ইয়ং, তাই সে এটা অস্বীকারও করতে পারছে না। অনেক চিন্তাভাবনার পর পার্ক সাহেবকে লিফটে নিয়ে ইয়ানমেই অদ্ভুত আচরণ শুরু করলো। পার্ক সাহেবের মুখমণ্ডল পুড়ে ক্ষতবিক্ষত, সেই সাথে তার চেহারাতেও একটা কুৎসিত ভাব, যা ইয়ানমেইর সহ্য শক্তির বাইরে। দুজনেই তথ্য বিভ্রাটের মধ্যে আছে। পার্ক সাহেবের মনে হচ্ছে আই ইয়ং নিশ্চয়ই কোনো লম্পট ছিল, আর তার প্রেমিকা ইয়ানমেই হয়তো সেই রাগে তার পিছু ছাড়ছে না। পার্ক সাহেব মনে মনে ভাবল, সাবেক প্রেমিকা মানেই ঝামেলা। কিন্তু ইয়ানমেইর কাছে এই কথাগুলো যেন প্রমাণ করে দিল যে সে সেই পুরনো আই ইয়ংই, যার চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। ট্যাক্সিতে করে পার্ক সাহেবকে চলে যেতে দেখে ইয়ানমেইর দৃঢ় চাহনিতে 3টি শব্দ ভেসে উঠল, আমি ওকে মারব। ইয়ানমেইর এই অস্বাভাবিক আচরণ তার হবু স্বামীর নজরে পড়ল। সে জিজ্ঞেস করল, কি হয়েছে? ইয়ানমেই শুধু রহস্যময়ভাবে কিছু একটা বলল, যা শুনে তার হবু স্বামী চিন্তায় পড়ে গেল। অন্যদিকে বারবার ইয়ানমেইর সামনে পড়ে পার্ক সাহেব খুব বিরক্ত। টাকা তো জুটলই না, উল্টো আগুনে পুড়ে প্রায় কয়লা হয়ে গেলাম। আমার মতো দুর্ভাগা আর কে আছে? সে নিজের পরিকল্পনায় কোথায় ভুল হলো তা ভাবতে ভাবতে আই ইয়ংয়ের অ্যাপার্টমেন্টে ফিরে গেল।
চারদিকে আবর্জনা, ইয়ং এর মতোই ঘরটা পচা দুর্গন্ধে ভরা। ভাগ্য ভালো টেবিলের ওপর 82 সালের এক বোতল দামি ওয়াইন ছিল, সেটা দিয়ে ব্যথানাশক ওষুধ গিলে নিল। এই যে অন্যের পরিচয় নিয়ে শির খাওয়ার মতো অভিজ্ঞতা, তা হয়তো আপনারাও কখনো অনুভব করেছেন। ইয়ং হওয়ার জন্য সে বারবার ইয়ং এর জাতীয় পরিচয়পত্রের নম্বর মুখস্থ করতে লাগলো যতক্ষণ না ঘুমিয়ে পড়ল। একই সময় ইয়ান মেই প্রতিশোধ নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিল। হাসপাতালের ফার্মেসি থেকে এক বোতল ঘুমের ওষুধ নিয়ে সে ডিটেকটিভ এজেন্সির সেই প্রধানকে ফোন করে খুনের পরিকল্পনা সাজালো। ঠিক তখনই ফোনে রিং বেজে উঠল। ইন্স্যুরেন্স কোম্পানি থেকে সুসংবাদ, ইয়ং এর বাবা দংশুর সেই 5 কোটি ওয়ানের টাকা পাস হয়েছে। পার্ক সাহেব খুশিতে পাগল প্রায়। সে কোম্পানিকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠাতে বলল, কিন্তু তারা জানালো দংশু মৃত্যুর আগে উইল করে সব টাকা চার্চের মেই ইকে দান করে গেছেন। মাথায় আকাশ ভেঙে পড়ল পার্ক সাহেবের। সে অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে মেই ইর কাছ থেকে টাকা আদায় করতে গেল। দরজার কাছে আসতেই ধাক্কা খেয়ে তার গায়ে কফি পড়ে গেল। ডিটেকটিভ প্রধানের অভিনয় দক্ষতা সত্যিই অসাধারণ। কয়েক সেকেন্ডের মধ্যেই সে ব্যথানাশকের জায়গায় ঘুমের ওষুধ বসিয়ে দিয়েছে। কিছুই না জেনে পার্ক সাহেব চার্চে গিয়ে মেই ইকে হুমকি দিয়ে টাকা চাইল। মেই ই সরাসরি প্রত্যাখ্যান করে দংশুর অডিও রেকর্ড শুনিয়ে দিল। পার্ক সাহেব বুঝল যখন উইল হয়েছে সে 1 পয়সাও পাবে না। রাগে ফেটে পড়া পার্ক সাহেব পেছনে তাকিয়ে দেখল ইয়ান মেই বসে আছে। সে চিল্লিয়ে বলল, আরে বোন, তুমি কি ভূত নাকি? আমার পেছনে কেন লেগে আছো? পার্ক সাহেব গালিগালাজ করতে করতে সেই সরু গলিতে ঢুকে গেল। চারপাশের পরিচিত পরিবেশ দেখে তার গা শিউরে উঠল। এটাই তো সেই জায়গা যেখানে সে গাড়ি চাপা দিয়ে দংশুকে মেরেছিল। কথা শেষ না হতেই ইয়ান মেই আবার পেছন থেকে হাজির হলো। তার সেই স্থির চাহনি পার্ক সাহেবকে আতঙ্কিত করে তুলল। সে আবার বলল, কতবার বলবো আমি ইয়ং না, আসল ইয়ং মরে গেছে। ইয়ান মেই এসবের কিছুই বিশ্বাস করল না। সে বলল, তুমি মেই ইর কাছ থেকে টাকা চাইতে গেছো, তুমি ইয়ং না তো কে? হাসতে হাসতে পার্ক সাহেব কিছু বলতে গেল, কিন্তু হঠাৎ ঘুমের ওষুধের প্রভাবে সে ময়লার স্তূপে গিয়ে পড়ল। ইয়ান মেই ধারালো অস্ত্রসজ্জার ছুরি বের করল। পরের মুহূর্তেই তার হবু স্বামী হাজির হলো। আসলে সে গোপনে ইয়ং এর অপরাধের রেকর্ড চেক করছিল, আর ইয়ান মেইকে এই খুনের হাত থেকে বাঁচাতে এসেছে। খুনিকে মেরে ফেললে সাময়িক শান্তি পাওয়া যায় ঠিকই, কিন্তু নিজের জীবন নষ্ট করার কোনো মানে হয় না। ভালোবাসার টানে ইয়ান মেই কাঁদতে কাঁদতে ছুরিটা ফেলে গেল। ফেরার পথে হবু স্বামীর ফোনে একটা ফোন এলো। সে অসংলগ্ন কথা বলতে শুরু করলো। ইয়ান মেই জিজ্ঞেস করলো কি হয়েছে। সে বলল গ্রামের এক আত্মীয় অসুস্থ, সেখানে গিয়ে চিকিৎসা করতে হবে। পার্ক সাহেব ওদিকে মার খেয়ে ব্যথায় কাত রাখছিল। সে যখন ব্যথানাশক ওষুধ খেতে গেল, দেখল ওষুধের রং অন্যরকম। ভালো করে মিলিয়ে দেখল আসলে ইয়ান মেই ডিটেকটিভকে দিয়ে কফি স্পিলের সময় ওষুধ বদলে দিয়েছে। সে গালাগাল দেওয়ার আগেই পুলিশের লাও জিয়াং ফোন করে জানালো তারা ডিটেলস চেক করতে আসছে। লাও জিয়াং আসলে বুঝতে পেরেছিল যে ইয়ং এর বয়ানে ভুল আছে। সে বলেছিল চেয়ারে বাধা ছিল, কিন্তু ফায়ার সার্ভিসের রিপোর্টে তেমন কিছু নেই। পার্ক সাহেব সব বুঝে গেল। সে ইয়ং এর পাসপোর্ট নিয়ে পালানোর পরিকল্পনা করল। খুঁজতে খুঁজতে একটা পুরনো পোস্টারে সেই মেয়ের ছবি দেখে পার্ক সাহেবের মনে পড়ে গেল 20 বছর আগে ইউজি তাকে ইয়ান মেয়ের উপর প্রতিশোধ নিতে বলেছিল, কিন্তু সে তা করতে চায়নি। পরে ইয়ং সেই কাজটাই করেছে। সে এখন ইয়ং এর পাপের প্রায়শ্চিত্ত করছে। এই ভেবে সে এয়ারপোর্ট বাসের জন্য দাঁড়ালো। তখনই একটা মার্সিডিজ এসে তার সামনে দাঁড়ালো। কিছুক্ষণ পর সেই হবু স্বামীকেও মার্সিডিজে তোলা হলো। গাড়িটা যখন মিট প্রসেসিং ফ্যাক্টরিতে পৌঁছলো, হবু স্বামী তার স্যুট খুলে কাজের পোশাকে ঢুকলো। যখন আপনারা সেই মহাজন শিয়ঙ্গেকে দেখলেন, তখন সবই পরিষ্কার হয়ে গেল। এটাই হলো সেই বুমের্যাং। শিয়ঙ্গে ইয়ংকে টাকা দিয়েছিল ক্রিপ্টো ট্রেডিং এর জন্য, আর এই ডাক্তার হলো সেই ব্যক্তি যে তাদের অপারেশন করে কিডনি বা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ চুরি করত। ডাক্তারের ইচ্ছে ছিল এই শেষ অপারেশন করে বিয়ের টাকা জোগাড় করা। শিয়ঙ্গে এই ঋণ খেলাফিদের একদম ছাড়ে না। সে ডাক্তারকে নির্দেশ দিল ওর শরীরে যা আছে সব কেটে আলাদা করো। যখন ডাক্তার দেখলো অপারেশন টেবিলে ইয়ং সেজে থাকা পার্ক সাহেব, সে ডাক্তার মশাইকে চিনতে পারল। আর পার্ক সাহেব বলল, ডাক্তার সাহেব, এ আপনি কি করছেন? আমি তো ইয়ং না। ডাক্তার শীতলভাবে উত্তর দিল, তুমিই বেছে নিয়েছিলে এই পেশা। আগে আমি অ্যানেস্থেশিয়া দিয়ে অপারেশন করতাম, কিন্তু আজ খরচ কমানোর জন্য এভাবেই হোক তোমাকে দিচ্ছি সেই চীনা শিল্প, জ্যান্ত অঙ্গচ্ছেদ। পরের দিন সকালে হবু স্বামী হাসপাতালে ফিরে এসে ইয়ান মেইকে বলল সব ঠিক আছে। ইয়ান মেই মন খারাপ করে বেরিয়ে যাচ্ছিল। তখন ক্লিনিকের সামনে ডিটেকটিভ প্রধানের সাথে দেখা হলো। সে শেষ রিপোর্টটা ইয়ান মেইকে দিতে চাইল, কিন্তু যখন ইয়ান মেই বলল তার আর দরকার নেই, ডিটেকটিভ প্রধান সেই ডিএনএ রিপোর্টটি ছিঁড়ে ফেললেন। পার্ক সাহেব আর ইয়ং এর মধ্যে আসলে কে ছিল তা এখন আর গুরুত্বপূর্ণ নয়। আসল সত্য প্রকাশ করে ইয়ান মেইকে পুনরায় সেই যন্ত্রণার সাগরে ঠেলে দেওয়ার চেয়ে এই সত্য চিরকাল গোপন থাকাই ভালো। তবে আপনাদের কি মনে হয়, ইয়ান মেই কি আসলেই পার্ক সাহেবের আসল পরিচয় জানতো না? আচ্ছা,
শেষ একটা কথা না বললেই নয়, হবু স্বামী যখন শিয়ংয়ের দেওয়া উপহারের ব্যাগটি খুলল তখন ভেতরে যা দেখা গেল তা হলো ইয়ংয়ের সেই রোলেক্স গোল্ডেন ঘড়িটি। প্রথম পর্বের শুরুতে যে ঘড়িটি দিয়ে শুরু হয়েছিল, শেষ পর্বে এসে সেই ঘড়ি দিয়েই গল্পের সমাপ্তি ঘটল। একেবারে নিখুঁত এক বৃত্ত পূরণ হলো। অ্যাকোয়ার্ড ইভিল বা অ্যাক্ট 1 সিরিজের 6টি পর্ব এখানেই শেষ হলো। প্রতিটি ঘটনা একে অপরের সাথে দারুণভাবে যুক্ত ছিল, আর সব শয়তান শেষ পর্যন্ত জাহান্নামে গেল। সত্যি দেখার মতো একটা তৃপ্তি ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন। আমার ব্যক্তিগত মতে 2024 সালে মুক্তি পাওয়া কোরিয়ান ড্রামাগুলোর মধ্যে এটাই সেরা। এর চিত্রনাট্য, অভিনয় আর সাসপেন্সের ভারসাম্য অবিশ্বাস্য। আমার এই এক্সপ্লেনেশনে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা আপনাদের মতামতকে গুরুত্ব দিই। আপনাদের ভালোবাসার প্রতিদান দিতে আমাদের আরও ভালো ভিডিও তৈরি করতে হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখা হবে।